ক্লাস 12 ক্লাস 12-এর এটা যে থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারের সিলেবাস। এই যে সিলেবাসটা, এটা হচ্ছে রিভাইসড সিলেবাস। পরবর্তীকালে সেটা 2024-এর ডিসেম্বর মাসে নতুন করে আবার সিলেবাসটা দেওয়া হয়। সেমিস্টার 3-র যে সিলেবাস, সেখান থেকে প্রশ্ন হবে এমসিকিউ। বিভিন্ন ধরনের এমসিকিউ আছে, যেমন শূন্যস্থান পূরণ, কলাম ম্যাচিং, ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, বিবৃতি নির্ণয় করা, বেমানান খুঁজে বের করা, সঠিক ভুল নির্ণয় করা, এইসব এমসিকিউ থাকবে। আমাদের আজকের বিষয় হচ্ছে সিলেবাস কেমন সেই নিয়ে আলোচনা। এখানে টপিককে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে আছে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স, 2 আছে ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড কন্টেম্পোরারি পলিটিক্স। এইখানে তোমার ইউনিটকে ছোট ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6 এইভাবে তোমার হচ্ছে ইউনিটটাকে ভাগ করা হয়েছে, ছোট ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটা ইউনিট যে আছে, প্রতিটা ইউনিট থেকে তোমার হচ্ছে কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন হবে। দেখে নেওয়া যাক প্রথম ইউনিটে কি কি আলোচনার বিষয় রয়েছে। 1 নম্বর টপিকে ইন্টারন্যাশনাল রিলেশনস ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সম্পর্কটা কেমন ছিল, সেখানে আন্তর্জাতিক সম্পর্কে কি কি পরিবর্তন হয়েছিল, সেইগুলো এখানে আলোচনা করার বিষয়। প্রথমে আছে কোল্ড ওয়ার, ঠান্ডা লড়াই। তার ব্রিফ ডিসকাশন করতে হবে, ছোট একটা আলোচনা করতে হবে কিসের উপরে, বাইপোলারিটি, দ্বিমেরুকরণ, এবং হচ্ছে দ্বিমেরুকরণের শেষ, মানে এন্ড অফ বাইপোলারিটি। এইখানে আলোচনা করতে গিয়ে দুটো জিনিসের উপর আলোচনা করতে হবে। এটা হচ্ছে তোমার ন্যাটো, আর এটা হচ্ছে ওয়ারশো প্যাক্ট। এই যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে নেটো বাহিনী গঠন করেছিল, সোভিয়েত রাশিয়া যে ওয়ারস প্যাক্ট গঠন করেছিল, তৈরি করেছিল, এই বিষয়গুলোর উপরে আলোচনা করতে হবে এবং তাদের মতাদর্শ, রাশিয়ার যে সময়তান্ত্রিক মতাদর্শ এবং আমেরিকার যে পুঁজিবাদী মতাদর্শ, সেই বিষয়ের উপর আলোচনা করতে হবে। তার সঙ্গে কি আছে, নন অ্যালিগেন্ট মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলন ভারতবর্ষের ক্ষেত্রে যেটা হয়েছিল, অরিজিন উৎপত্তি, এমস মানে হচ্ছে তোমার লক্ষ্য, অ্যান্ড অবজেক্টস তার হচ্ছে উদ্দেশ্য, এবং এই নন লিগ্যান্ড মুভমেন্টকে ন্যাম বলা হয়, তার লিডার্স কারা ছিল, এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জোট নিরপেক্ষ আন্দোলন বর্তমানে কতটা তার প্রাসঙ্গিকতা রয়েছে, মানে হচ্ছে বর্তমান সময়ে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা পড়তে হবে। এইটা গেল তোমার হচ্ছে 1 নম্বর অধ্যায় বলতে পারো, ইউনিট বলতে পারো, তার আলোচনা। 2 নম্বরে আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যান্ড ইনস্টিটিউশন, মানে আন্তর্জাতিক যে সংগঠন এবং তার প্রতিষ্ঠান সমূহ, সেই বিষয়ে আলোচনা করতে হবে। প্রথমে আছে ইউনাইটেড নেশন, সম্মিলিত জাতিপুঞ্জ, তার এম অ্যান্ড প্রিন্সিপাল, লক্ষ্য এবং তার নীতিসমূহ। এই যে সম্মিলিত জাতিপুঞ্জের কয়েকটা বিভাগ আছে, সেই বিভাগের মধ্যে তোমার পড়তে হবে জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভা, সিকিউরিটি কাউন্সিল, নিরাপত্তা পরিষদ, সেক্রেটারি জেনারেল, পড়তে হবে তোমার হচ্ছে মহাসচিব, এবং তোমার এজেন্সিজ, মানে ওই যে আর্থসামাজিক পরিষদের মধ্যে যে বিভাগগুলো আছে, যেসব সংগঠনগুলো আছে, সেগুলো পড়তে হবে। প্রথমে কি আছে, ইউএনআইসিইএফ, তারপর আছে ইউনেস্কো, হু, এইসব বিষয়গুলো পড়তে হবে। এগুলা যখন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তখন বিশদে আলোচনা করা যাবে। তারপর আছে ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংক, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার। এইসব বিষয়গুলো তোমার আন্তর্জাতিক যে সংগঠন, সেই বিষয়ের উপরে তোমার হচ্ছে দ্বিতীয় নম্বর চ্যাপ্টার থেকে আলোচনা হবে। 3 আছে সিকিউরিটি অ্যান্ড দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সমসাময়িক বিশ্বে যে নিরাপত্তা, সেই বিষয়ে আলোচনা হবে। এই আলোচনাটা বা এই যে টপিকটা তোমার নতুন সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে। পুরানো যে সিলেবাসটা ছিল, সেই সিলেবাসে এই বিষয়টা ছিল না। প্রথমে আছে ট্র্যাডিশনাল সিকিউরিটি, প্রথাগত যে নিরাপত্তা, তার বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে বিষয়টা, সেই বিষয়ের উপর আলোচনা করতে হবে। তারপরে আছে নন ট্র্যাডিশনাল সিকিউরিটি, এটা হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। হিউম্যান সিকিউরিটি, মানুষের নিরাপত্তা। টেররিজম, সন্ত্রাসবাদ। মাইগ্রেশন, অভিবাসন। প্রভার্টি, দারিদ্রতা। এপিডেমিক, মহামারী। এনভায়রনমেন্টাল সিকিউরিটি, পরিবেশগত নিরাপত্তা। এইসব বিষয়গুলোর উপরে ছোট ছোট করে আলোচনা করতে হবে। তাহলে কি কি আছে, বিশেষ করে সন্ত্রাসবাদ, মাইগ্রেশন এবং প্রভার্টি,
এপিডেমিক, এইসব বিষয়ের উপর আলোচনা করতে হবে। এপিডেমিক বলতে আমার 2020 সালে যে মহামারী এসেছিল, বা আগে যে প্লেগ হয়েছিল, বা স্প্যানিশ ফ্লু, এইসব বিষয়ের উপরে আলোচনা করতে হবে। এটা গেল তোমার হচ্ছে 3 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায়ে কি আছে? 4 নম্বর অধ্যায়ে তোমার আছে চ্যালেঞ্জ অফ নেশন বিল্ডিং। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে জাতি গঠন, মানে ভারত গঠনের জন্য যেসব পরিস্থিতিগুলোর উৎপত্তি হয়েছিল সেগুলো আলোচনা করতে হবে। প্রথম আছে বেসিক কনসেপ্ট, পার্টিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য রেফিউজি প্রবলেম। ভারতবর্ষে 1947 সালে যে ভারত বিভাজন হয়েছিল এবং তাতে যে উদ্বাস্তু সমস্যা হয়েছিল সেই বিষয়ে আলোচনা করতে হবে। তার সঙ্গে পড়তে হবে তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস, যেগুলো আছে সেগুলো আলোচনা করতে হবে উইথ ব্রিফ রেফারেন্স টু কী কী বিষয়ের উপর আলোচনা করতে হবে? জম্মু কাশ্মীর, মণিপুর এবং হায়দ্রাবাদ। এই মণিপুর, হায়দ্রাবাদ এবং জম্মু কাশ্মীর ভারতের স্বাধীনতার পরে কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সেই বিষয়গুলোর উপরে আলোচনা করতে হবে। এই 4 নম্বর যে অধ্যায়, 4 নম্বর অধ্যায়ে এখানে কি কি আছে? 4 নম্বর অধ্যায়ে কিছু রয়েছে এখানে ল্যাঙ্গুইস্টিক রিঅর্গানাইজেশন অফ স্টেটস, দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ব্রিফ ডিসকাশন, এবং এই যে ভারত গঠনের জন্য যে ভাষাভিত্তিক কমিশন গঠন করা হয়েছিল, ভাষাভিত্তিক রাজ্য গঠন করা হয়েছিল, তার উপরে একটি ছোট্ট আলোচনা করতে হবে। তার সঙ্গে যুক্ত করতে হবে ভারতবর্ষের স্বাধীনতার সময় যে ভাষাভিত্তিক রাজ্য গঠন হয়েছিল সে বিষয়ে আলোচনা করতে হবে। এবং পরবর্তীকালে তোমার যে রাজ্যগুলো গঠন করা হয়েছে, মানে 2000 সাল নাগাদ, 2003 সাল নাগাদ, যে আমার অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা গঠন করা হয়েছে, ঝাড়খণ্ড গঠন করা হয়েছে, এইসব বিষয়গুলোর উপরেও আলোচনা করতে হবে। নতুন নতুন যে রাজ্যগুলো গঠন হয়েছে সেই সব বিষয়ের উপরেও আলোচনা করতে হবে, এবং তার ডেট, কারণ, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। 5-এ আছে পলিটিক্যাল পার্টিস অ্যান্ড পার্টি সিস্টেম, ভারতবর্ষের যে রাজনৈতিক দল এবং তার দল ব্যবস্থা, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এখানে কি কি আছে? ডেফিনেশনস অ্যান্ড ফিচার্স অফ পলিটিক্যাল পার্টিস, রাজনৈতিক দলের সংজ্ঞা এবং তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হবে। ফাংশনস অফ পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পার্টির কার্যাবলী নিয়ে আলোচনা করতে হবে। এবং 3 নম্বরে আছে ন্যাশনাল অ্যান্ড রিজিওনাল পার্টিস, জাতীয় এবং যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো আছে তার সংজ্ঞা, এবং সেই জাতীয় পার্টি হতে গেলে বা আঞ্চলিক পার্টি হতে গেলে বা দল হতে গেলে তার কী কী ক্রাইটেরিয়া দরকার, কী কী শর্তাবলী দরকার, সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এইসব বিষয়গুলো সবই এমসিকিউ টাইপের কোয়েশ্চেন। 6-এ আছে ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের বৈদেশিক নীতি। প্রথমে আছে অবজেক্টিভস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি উইথ হার নেবার্স ইন দ্য কন্টেম্পোরারি পিরিয়ড, ভারতের বৈদেশিক নীতিগুলো তার যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এটা হচ্ছে 2000 সালের পরবর্তী সময়ে যে আলোচনাটা, তাদের সঙ্গে যে সম্পর্কটা হয়েছিল ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলো, সেই বিষয়ে আলোচনা করতে হবে। সেই প্রতিবেশী রাষ্ট্রগুলো কী কী আছে? শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপস, এইসব রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের বৈদেশিক নীতি আলোচনা করতে হবে। তারপরে আছে তোমার ইন্ডিয়াস রিলেশনস উইথ দ্য মেজর পাওয়ার অফ দ্য পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ড উইথ রেফারেন্স টু দ্য ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না। বিশ্বের যে শক্তিশালী বা শক্তিধর যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে ঠান্ডা যুদ্ধের পরে ভারতের সম্পর্ক কী হয়েছে, কীরকম হয়েছিল, ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের সঙ্গে কিভাবে সম্পর্ক স্থাপন করেছে ভারত, সে বিষয়ের উপরে আলোচনা করতে হবে। শেষে আছে ফিচার্স অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি ব্রিফ অ্যানালাইজ, ভারতের যে পরমাণু সংক্রান্ত যে নীতি তার বৈশিষ্ট্য কী সেই সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করতে হবে। এইগুলা তোমার গেল 1, 2, 3, 4, 5, 6 যে অধ্যায় আছে তার আলোচনা। এখানে দেখো ইউনিট ওয়ানে তোমার 8টি এমসিকিউ থাকবে, মানে এখান থেকে 8 মার্কের কোশ্চেন হবে। 2 নম্বর যে অধ্যায় আছে 2 নম্বর থেকেও 8 নম্বরের জন্য প্রশ্ন হবে, এমসিকিউ 8টি থাকবে। 3 নম্বর যে অধ্যায় আছে 3 নম্বর অধ্যায় থেকে 7 নম্বরের এমসিকিউ থাকবে। 4 নম্বর থেকে 5টি এমসিকিউ থাকবে। 5 নম্বর অধ্যায় থেকে 5টি এমসিকিউ থাকবে, এবং 6 নম্বর থেকে 7টি এমসিকিউ থাকবে। তাহলে দেখা যাচ্ছে 5,
7, 5, 7, তাহলে 5, 7, 12, এখানে 5, 7, 12, 12, 12, 24, এখানে আছে 8, 32, এখানে আছে 8, এভাবে 40 নাম্বারের প্রশ্ন হবে। সময় হচ্ছে 2 ঘন্টা। এইবারে যে পরীক্ষায় তোমাদেরকে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। সুতরাং প্রথম থেকেই তোমরা পড়াশোনা শুরু করো। শুরু করলে তবে এমসিকিউগুলো তোমরা ভালোভাবে পরীক্ষাতে লিখতে পারবে। তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষার মধ্যে যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনের মধ্যে 50% কোশ্চেন খুব সহজ, 30% প্রশ্ন তার মধ্যে একটু কঠিন, এবং বাকি যে 20% কোশ্চেন সেটা অত্যন্ত জটিল হবে। এইভাবে কোশ্চেন সেট করতে হয়। তবে যারা প্রশ্ন সেট করবে, তারা কিভাবে প্রশ্নটা সেট করবে তাদের উপরেই বিষয়টা নির্ভর করছে। ঠিক আছে, এই গেল তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা। যদি কোনো সমস্যা হয় বলবে, কমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।